শুভেচ্ছা সবাইকে স্বাগত রাতের মাছরাঙার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সাবরিনা হাসনাত। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। দেশের বেশিরভাগ এলাকায় তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা আজ ছিল চুয়াডাঙ্গায় 42.7 ডিগ্রি সেলসিয়াস। এমন অবস্থায় নতুন করে 3 দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া বিভাগ। এরই মধ্যে কাল থেকে খুলছে স্কুল। চলমান তাপদাহের প্রভাব পড়েছে সবজির বাজারে। গরমের কারণে সবজির দিকে ঝুঁকেছেন বেশিরভাগ ক্রেতা। এতে এর দাম গত সপ্তাহের তুলনায় অন্তত 15 থেকে 20 টাকা বেড়েছে। বরাবরের মতোই ব্যবসায়ীদের অজুহাত, বাজারে সরবরাহ কম। এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আজ কথা বলেছেন 3 প্রধান দলের নেতারা। দেশের রাজতন্ত্র প্রতিষ্ঠার পাঁয়তারা চলছে বলে মত জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের। বিএনপি নেতা রিজভির অভিযোগ, একদলীয় শাসনের মধ্যে আছে জনগণ। আর ওবায়দুল কাদেরের দাবি, অসাম্প্রদায়িক রাজনীতি প্রতিষ্ঠায় কাজ করছেন তাঁরা। দেশজুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ। এতে নতুন করে ফের 3 দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এরই মধ্যে কাল থেকে খুলছে মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলো। তবে বন্ধ থাকবে প্রাক প্রাথমিকের ক্লাস। আরও জানাচ্ছেন দাউদ হাসান। তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। শহর থেকে গ্রাম সব জায়গায় যেন মরুর উত্তাপ। জীবিকার তাগিদে যারা বাসা থেকে বের হচ্ছেন তাদের ত্রাহি অবস্থা। খুব কষ্ট, খুব গরম, প্রচুর গরম, গাড়ি চালাইতে পারি না, খুব কষ্ট লাগে। আমাদের গরমে থাকতে অফিসে বাইরে সব জায়গায় কষ্ট। বন্ধুর লাগে ঘুরতে আইছি তো অনেক গরম, গরমে থাকা যায় না, এখন বাসায় যাব। এমন পরিস্থিতিতে ঈদের পর 21শে এপ্রিল থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা থাকলেও গরমের কারণে 27শে এপ্রিল পর্যন্ত বাড়ানো হয় ছুটি। কাল থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণী কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আজ এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, প্রাথমিকের ক্লাস শুরু হলেও বন্ধ থাকবে প্রাক প্রাথমিকের কার্যক্রম। এদিকে সিলেট বাদে কাল থেকে সারা দেশে আবারও 3 দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। তবে মে মাসের শুরু থেকে দেশ জুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। চলমান তাপদাহ যেটা আছে, এটা আরও 2 থেকে 3 দিন তাপমাত্রা মোটামুটি একই রকম থাকবে। হয়তো আপনার 0.5 বা 1 ডিগ্রি এদিক ওদিক হতে পারে, কিন্তু ওভারঅল এই তাপদাহ থাকবে। তবে যেটা হচ্ছে আপনার 2 থেকে 3 দিন পরে তাপমাত্রা একটু কমা শুরু হবে। সেক্ষেত্রে আশা করি 4-5 তারিখে মোটামুটি সারা দেশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ চুয়াডাঙ্গায় সর্বোচ্চ 42.7 ডিগ্রি সেলসিয়াস আর রাজশাহী ও পাবনার ঈশ্বরদীতে 42.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ণয় করা হয়েছে। এদিকে ঢাকায় ছিল 38.2 ডিগ্রি। তীব্র গরমে সড়কে কমে গেছে সাধারণ মানুষের চলাচল। দেশের বেশিরভাগ হাসপাতালে ডায়রিয়া সহ গরমজনিত নানা ধরনের রোগীর চাপ বাড়ছেই। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। চলমান তাপদাহের প্রভাব পড়েছে সবজির বাজারে। গত সপ্তাহের তুলনায় সবজির দাম অন্তত 15 থেকে 20 টাকা বেড়েছে। রায়হান শোভনের রিপোর্ট। প্রচণ্ড এই গরমে কিছুটা স্বস্তি পেতে খাদ্যাভ্যাসে পরিবর্তন এনেছে মানুষ। বাজারে মাছ মাংসের বদলে লাউ, ঝিঙা, ধুন্দল সহ বিভিন্ন ঠান্ডা জাতীয় সবজির দিকে ঝুঁকছেন বেশিরভাগ ক্রেতা। যদিও প্রকৃতির খরতাপের ছোঁয়া যেন লেগেছে এসব পণ্যের দরেও। মানভেদে প্রতিটি সবজি বিক্রি হচ্ছে গেল সপ্তাহের তুলনায় অন্তত 15 থেকে 20 টাকা বেশিতে। গত সপ্তাহে পটল ছিল 40 থেকে 45 টাকা কেজি, আজকে পটল 50 থেকে 60 টাকা কেজি। গত সপ্তাহে ভেন্ডি ছিল 30 থেকে 35 টাকা কেজি, আজকে ভেন্ডি 50 টাকা কেজি। আরও অন্য অন্য সবজিগুলো যে আছে কি যে 10 টাকা 15 টাকা বেশি, কারণ বৃষ্টি বদল না হওয়ার কারণে সবজিগুলো অনেকগুলো নষ্ট হচ্ছে। নষ্ট হওয়ার দামটা একটু বেশি। ঈদের পর থেকে আজকে একটু দাম বেশি, কারণ মাল হচ্ছে আমদানি কম, কাস্টমার বেশি, যার ফলে আমাদের পাইকারিও কেনা হচ্ছে বেশি, খুচরাও একটু বেশি। সবজির ভিতরে অনেক শুধু টমেটোর দামটা মোটামুটি একবারে কমই আছে, কিন্তু অন্যান্য সবজিগুলোর দামগুলো বাড়তি। এখন কোনো জিনিস দাম স্টেবল পাবেন পাওয়া যাবে না, বাড়তেছি।
এই যে বাজারে যা বাজার নিয়ে আসবেন এই বাজারে এই কিনবো, এটা কোনোদিনই সম্ভব না। বাজার ঘুরে সবচেয়ে বেশি চাহিদা দেখা গেছে লেবুর, যা অস্বাভাবিকভাবে বাড়িয়েছে এর দামও। হালি বিক্রি হচ্ছে 40 থেকে 60 টাকা পর্যন্ত, অর্থাৎ প্রতি পিস 10 থেকে 15 টাকা করে। লেবুর পাশাপাশি গরমকে কেন্দ্র করে বাজারে বিক্রি বেড়েছে তরমুজেরও, দাম হয়েছে দ্বিগুণ। বাড়তি দামে বিক্রি হচ্ছে বাঙ্গি সহ অন্যান্য মৌসুমি ফলও। তাপমাত্রা বেশি হইলে মানুষ শরবত বেশি খায়, একটু চাহিদাটা বাড়লে আমরা একটু বেশি কিনে আনি। বেয়ারিগো একটু বেশি কি সংগ্রহ করতে হয়, এই বেশি সংগ্রহ করতে গেলে বাগানে যাইতে হয়, বাগানে কিন্তু বেশিটা নাই, ওর সুযোগে একটু দামটা বাড়তি। গত সপ্তাহে লেবুর দাম একটু কম ছিল, এখন পরিস্থিতি আরও খারাপের দিকে, কারণ এখন লেবুর চাহিদা প্রচণ্ড বেশি, এখানে মানুষ লেবু বেশি কিনতেছে, যার কারণে লেবুর দাম বেশি চওড়া। গরমের জন্য তরমুজের চাহিদা বেশি হইতেছে, তার কারণে মনে করেন মাল কম, ক্রেতা বেশি, আপনার কাস্টমার বেশি, তার কারণে মালের সংকটের কারণে দাম বেশি। ভরপুর তরমুজও আছে মোটামুটি, তারপরেও কারণ বাজার মতো জায়গাতেও একটু দাম একটু আরও রিজনেবল হলে ভালো হইতো আর কি। তবে মাছ মাংসের দর অপরিবর্তিত আছে রাজধানীর খুচরা বাজারগুলোতে। রায়হান শোভন, মাছরাঙা সংবাদ, ঢাকা। ঢাকার সড়ক বিভাজক থেকে শুরু করে ফুটপাত কোথাও নেই গাছ, অথচ এসব জায়গায় ছোট গাছ রোপণের সুযোগ ছিল। কেন ফেলে রাখা হয়েছে এর কোনো সদুত্তর নেই ঢাকার 2 মেয়রের কাছে। ফাঁকা জায়গায় চারা রোপণের মাধ্যমে নগরীকে সবুজ করা যেত বলছেন বিশেষজ্ঞরা। জাহেদ সালিমের রিপোর্ট। রাজধানীর পল্টন এলাকা সড়ক বিভাজক থাকলেও ফাঁকা পড়ে আছে বেশ কয়েক বছর ধরে। যতদূর চোখ মেলা যায় ততদূরেই নেই কোনো গাছের অস্তিত্ব। একই অবস্থা আগারগাঁও এলাকার বিশাল এই ফুটপাতেও। বছর 2 হলো সেটি তৈরি হলেও নেই গাছ। চারা রোপণের যথেষ্ট সুযোগ থাকা সত্ত্বেও এতদিন ধরে কেন ফাঁকা পড়ে আছে সেটি এক বড় প্রশ্ন। বিগত দিনে আমরা দেখেছি ডিভাইডারের উপরে প্রচুর গাছ ছিল, গত 5 বছর 6 বছর যাবত দেখতেছি কোনো গাছ নেই, পুরো ওই পর্যন্ত কোনো গাছই নাই। যার কালো গেছি গরমে, আর কালো আইছি গরমে, রাস্তার তো মনে হয় আগুন বেরোয়। শুধু কি পল্টন, রাজধানীর মিরপুর 1 নম্বর এলাকাতেও একই অবস্থা। দীর্ঘদিন ধরে ফাঁকা পড়ে আছে সড়ক বিভাজক। সঠিকভাবে নজর দিলে এসবেই প্রচুর গাছের চারা রোপণ করা সম্ভব। আবার বেশ কিছু জায়গায় গাছ লাগানো হলেও পরিচর্যার অভাবে মারা গেছে অধিকাংশই। এসব নিয়ে প্রশ্ন ছিল ঢাকার 2 মেয়রের কাছে। আমাদের জলবায়ু পরিবর্তন সেল শুধু নামে আছে, কাজে কিন্তু নেই, এবং যেটিও আছে এটা লোকবলও কিন্তু অনেক কম। জলবায়ু পরিবর্তন সেলে কি কি দরকার? এখানে গাছ লাগানোর জন্য একজন হর্টিকালচারিস্ট অথবা আইভরিকালচারিস্ট দরকার, সুপারভাইজার দরকার, গাছ লাগাতে অনেক সোজা, গাছ পরিচর্যার কোনো মালি দরকার, কিছুই কিন্তু নেই। কিন্তু বিরাট বড় গোলক ধাঁধা শূন্য। আমরা আসলে পর্যায়ক্রমে যাচ্ছি, কোনো ঢালাওভাবে সকল সড়ক বিভাজন উপড়ে ফেলে সেখানে নতুন কিছু করা সেটা আমরা করছি না। আমরা যেখানে যেখানে প্রয়োজন হচ্ছে, আমরা যখন যেই সড়কটা নিয়ে পরিকল্পনা করছি তার সাথে সাথে তার সড়ক বিভাজন নিয়ে আমরা কাজ করছি। ঢাকার মতো বড় শহরে 20% এলাকা জুড়ে গাছপালা থাকা উচিত। এটি হলে শহরের তাপমাত্রা স্বাভাবিক থাকার কথা। কিন্তু ঢাকায় গাছের পরিমাণ কমতে কমতে 7 ভাগে এসে ঠেকেছে। গাছপালা বেশি এমন এলাকাগুলোতে তাপমাত্রা কিছুটা কম। তাপদাহ মোকাবেলায় গাছ রোপণের বিষয়টিতে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে না বলছেন পরিবেশবিদরা। আমরা নগরের এরকম শত কিলোমিটার রাস্তা পাচ্ছি যেগুলোর ডিভাইডারে কোনো এক সময় গাছ ছিল, কিন্তু বিভিন্ন উন্নয়ন সৌন্দর্যবর্ধনের নামে এই বৃক্ষগুলোকে কেটে ফেলা হয়েছে। বন বিভাগের হিসেবে দেশের 14% এলাকা জুড়ে গাছপালা রয়েছে, আর বড় শহরগুলিতে আছে 7 থেকে 9% মতো, যা বাড়ানো জরুরি বলছেন বিশেষজ্ঞরা। জাহেদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ দেশে রাজতন্ত্র প্রতিষ্ঠার পায়তারা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। বিএনপি নেতা রিজভী অভিযোগ করেছেন একদলীয় শাসনের মধ্যে রয়েছে জনগণ। এসব নাকচ করে আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের বলেছেন অসাম্প্রদায়িক রাজনীতি প্রতিষ্ঠায় কাজ করছে তার দল। রিপোর্ট করছেন হাসনাইন তানভীর। এবারের জাতীয় নির্বাচনে চরম ভরাডুবির পর নেতাকর্মীদের নিয়ে এটাই দলটির প্রথম কোনো বড় কর্মসূচি, যেখানে বিগত সংসদ থেকে জাতীয় পার্টির আসন 23 থেকে কমে
11তে নামার ব্যাখ্যা দেন দলটির শীর্ষ নেতারা। তারা আমাদের মতো দলকে গৃহপালিত বিরোধী দল যদি আমরা হতে চাই তাহলে তাদের কোনো আপত্তি নাই। রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে দলের কেন্দ্রীয় বর্ধিত সভায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, বিদেশি রাষ্ট্র ও 3টি বড় পরাশক্তি নিজেদের স্বার্থে জাতীয় নির্বাচনে সরকারকে সমর্থন করেছে। নির্বাচন গ্রহণযোগ্য হয় নাই, আমরা গেলেও হতো না, এখনো হয় নাই। আওয়ামী লীগ কি করেছে? এখন তারা প্রজাতন্ত্রের জায়গায় রাজতন্ত্র অথবা কর্তৃত্ববাদী তন্ত্র অথবা স্বৈরতন্ত্র কায়েম করার চেষ্টা করছে। জিএম কাদেরের সাথে অনেকটা সুর মিলিয়েই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, একদলীয় বাকশালের মধ্যে জনগণকে রেখেছে সরকার। রাজধানীর পল্লবীতে পথচারীদের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণকালে তিনি আরো বলেন, নির্বাচনে ভোটারদের ভোট দিতে হয় না। বাকশাল মানেই তো মানুষের কথা বলার স্বাধীনতাকে স্তব্ধ করা, মানুষের ভাষাকে আটকে দেওয়া, সমস্ত গণতান্ত্রিক অধিকারকে হরণ করা, এইটাই তো, সেইটাই বাস্তবায়ন করতে তিনি বলছেন। তবে বিএনপি ও জাতীয় পার্টির অভিযোগ উড়িয়ে দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি জনগণের সমর্থনকে মূল্য না দিয়ে বিদেশিদের মন জয় করে ক্ষমতায় যেতে চায়। তারা গণতন্ত্রকে হত্যা করেছে, প্রহসনে পরিণত করেছে এবং গণতান্ত্রিক বিধিবিধান তারা দলের মধ্যেও কোনো দিন মানেনি। অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হকের ৬২তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের আরও জানান, অসাম্প্রদায়িক রাজনীতির প্রতিষ্ঠায় কাজ করছে আওয়ামী লীগ। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা। দর্শক, সংবাদে নিচ্ছে বিরতি, ফিরে এসে আরও থাকছে। নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন মামলায় ১ দশক ধরে বিচারের অপেক্ষায় নিহতদের স্বজনেরা, বিচার দ্রুত শেষ করার দাবি। দর্শক, আবারও আমন্ত্রণ রাতের মাছরাঙা সংবাদে। নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন মামলায় ১০ বছর ধরে বিচারের আশায় অপেক্ষা করতে করতে হতাশ হয়ে পড়েছেন নিহতদের স্বজনরা। আলোচিত এই হত্যা মামলার রায় দেখে যেতে পারবেন কিনা তা নিয়ে সংশয়ের কথা জানিয়েছেন তারা। প্রতিনিধির তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ৭ বছর ধরে ঝুলছে নারায়ণগঞ্জের বহুল আলোচিত ৭ খুন মামলার বিচার। ২০১৪ সালের আজকের দিনে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে স্টেডিয়ামের সামনে চেকপোস্ট বসিয়ে নজরুল ইসলাম সহ ৫ জন এবং আইনজীবী চন্দন সরকার ও তার চালক সহ মোট ৭ জনকে গাড়ি সহ অপহরণ করে নিয়ে যায় র্যাবের কিছু অসাধু সদস্য। পরে তাদের ৭ জনকে হত্যা করে মরদেহ শীতলক্ষা নদীতে ফেলে দেওয়া হয়। এর ৩ দিন পর ৩০ এপ্রিল মরদেহ নদীতে ভেসে উঠলে পুলিশ সেগুলো উদ্ধার করে। এ ঘটনায় নিহত নজরুলের স্ত্রী বিউটি বেগম বাদী হয়ে সে সময়ে কাউন্সিলর নূর হোসেন সহ অন্যদের আসামি করে ফতুল্লা থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় নিম্ন আদালত ২০১৭ সালে ২৬ জনকে মৃত্যুদণ্ড ও বাকি ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে। দণ্ডপ্রাপ্ত ২৫ আসামি র্যাব সদস্য। পরে আসামি পক্ষের লোকজন উচ্চ আদালতে রায়ের বিপক্ষে আপিল করলে নূর হোসেন ও বরখাস্ত লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ, মেজর আরিফ হোসেন ও লেফটেন্যান্ট কমান্ডার মাসুদ রানা সহ ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রাখে, আর ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং বাকি ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করে। তবে আপিলের পর মামলাটি গতি হারিয়েছে বলে দাবি করেছে বাদীপক্ষ। গত ৭ বছর ধরে মামলাটির বিচার কাজ চলছে। এদিকে আসামি পক্ষের লোকজনের হুমকি ধুমকি ও ভয়ভীতির মধ্যে থেকে ১০ বছর ধরে বিচারের অপেক্ষায় প্রহর গুনছেন স্বজনরা। সারাক্ষণ এই দুনিয়াতে কোনো রকম বাইচা রয়েছি, ভয় আতঙ্ক সবসময় কাজ করে। খুনিরা তো অনেক প্রভাবশালী, এখনো তারা অনেক বড় বড় প্রভাবশালীর মধ্যে আছে। বিচারের অপেক্ষায় ক্লান্ত হয়ে পড়ছেন বলেও দাবি করেন নিহত অন্যদের স্বজনরাও। যেখানে ৭ মাসের পেটে দিয়ে গেছে সে বাচ্চা এখন বড় হয়ে বলতেছে আমার বউ কেন মারা হয়েছে, কি হয়েছে। নারায়ণগঞ্জের ৭ খুন মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টে আপিল বিভাগে বিচারাধীন রয়েছে। যে যারা দোষী তাদেরকে সেই বাহিনী রক্ষা না করে তাদের সাজাটা নিশ্চিত করুক, যা তারা যে অপকর্মটা করছে সেই সাজাটা নিশ্চিত করুক, তাহলেই মানুষের মধ্যে একটা স্বস্তি আসবে। মামলার বিচার দ্রুত শেষ করার দাবি নারায়ণগঞ্জবাসীর।
মাছরাঙা নিউজ ডেস্ক। রাজধানীর ডামরায় আছিম পরিবহন বাসে আগুনের ঘটনার মূল পরিকল্পনাকারী মনির মুন্সি সহ 3 জনকে গ্রেফতার করেছে সিটিটিসি। আগুনের ঘটনায় মাস্টার মাইন্ডদের ধরতে অভিযান চলছে বলেও জানান তারা। মাহমুদুল হাসানের রিপোর্ট। গেল বছর 28শে অক্টোবর বিএনপির মহাসমাবেশে পুলিশি অভিযান ও জাতীয় নির্বাচন বন্ধ সহ নানা ইস্যুতে সে সময় রাজধানী সহ সারা দেশে অবরোধ ঘোষণা করে বিএনপি। এ সময় স্বাভাবিক যান চলাচলে বাধাও দেয় আন্দোলনকারীরা। পরদিন মধ্যরাতে ডামরার দিল্লা বাসস্ট্যান্ড এলাকার রাস্তায় রাখা অসীম পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে বাসে ঘুমিয়ে থাকা হেলপার নাইম দগ্ধ হয়, পরে মারা যায় সে। আরেক হেলপার রবিউল প্রাণে বেঁচে গেলেও তাকে ভুগতে হয় দীর্ঘদিন। এ ঘটনায় জড়িত 3 জনকে গ্রেফতার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিটিসি। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, সিনিয়র নেতাদের নির্দেশেই নাশকতার এ পরিকল্পনা করা হয়। আতঙ্ক এবং নাশকতার ভয়াবহতা বাড়ানোর জন্য এই মনির মুন্সি তার নেতাদের কাছ থেকে নির্দেশনা পায়। এটা তারা নিশ্চিত হওয়ার পরেই তারা ওই বাস স্ট্যান্ডে যায়, গিয়ে দেখে যে এই বাসেই শুধুমাত্র লোক ঘুমানো ছিল এবং তারা সেই বাসটাকেই সিলেকশন করে। ঘটনার পরই মনির মুন্সির তার সহযোগীদের নিয়ে পালিয়ে যায়। সিটিটিসি বলছে, ঘটনাস্থলে কয়েক দফা রেকি করে সুযোগ বুঝে বাসে আগুন দেয় তারা। নির্দেশদাতাদের নামও আমরা পেয়েছি। আমরা নির্দেশদাতাদের গ্রেপ্তারের জন্য আমাদের টিম তাদের অভিযান অব্যাহত রাখছে। মনির ছাত্রদলের রাজনীতি করলেও শাহেদ যুবদল নেতা। মূলত আগুনের কাজে ব্যবহৃত একটি গাড়ির সূত্র ধরে আসামিদের চিহ্নিত করে সিটিটিসি। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। রাজধানীর বনানীতে বাস ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে বাসে আগুন ধরে যায়। মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জে কে পরিবহন নামের দূরপাল্লার বাসটি ময়মনসিংহ থেকে ঢাকার মহাখালী ফিরছিল। বিকেল 4টার দিকে নৌবাহিনী সদর দপ্তরের সামনে ইউটার্ন নেওয়া একটি মোটরসাইকেল দুর্ঘটনাবশত বাসের নিচে ঢুকে যায়। এতে মোটরসাইকেলের ফুয়েল ট্যাঙ্ক বিস্ফোরিত হলে বাসে আগুন ধরে যায়। বাসে যাত্রী কম থাকায় কেউ হতাহত হয়নি। উপজেলা পরিষদ নির্বাচনে প্রচার প্রচারণায় অংশ নিলে বা প্রভাব বিস্তার করলে সংসদ সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে লালমনিরহাট সহ রংপুর, কুড়িগ্রাম ও নীলফামারী জেলা প্রশাসক, পুলিশ সুপার, নির্বাচন কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এদিকে একটি জাল ভোটও যদি হয় সেই কেন্দ্রে ভোট বন্ধ করে দেয়া হবে বলে বরিশালে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আহসান হাবিব। একজন সংসদ সদস্য মানে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে আইনে ওনারা এলাকায় অবস্থান করতে পারবেন, যেহেতু ওনার বাড়ি উনি তো করবেনই, উনি এলাকায় এসে ভোট দিতে পারবেন, কিন্তু উনি কোনো প্রচারণের কাজে যেতে পারবেন, এটা আইনের বিধান। যদি উনি কারোর পক্ষে প্রচারণা করেন আর এটা যদি মানে আমাদের নলেজে কোনোভাবে আসে, আমরা যদি তথ্য প্রমাণ সহ পাই, নিশ্চয়ই নির্বাচন কমিশন আইনগত ব্যবস্থাটা নিয়ে থাকে, নেবে। একটা জাল ভোট যদি হয় সঙ্গে সঙ্গে সেই কেন্দ্র বন্ধ হবে। যদি ওখানে কেউ স্বাভাবিক পরিবেশকে বিঘ্ন ঘটায়, সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীকে ডাকবে, ততক্ষণ পর্যন্ত ভোট কার্যক্রম বন্ধ থাকবে এবং আইন শৃঙ্খলা বাহিনী এসে যখন ঠিক করবে তখন তো ভোট কার্যক্রম। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি রাশেদ মাকসুদ খানের আত্মার শান্তি কামনায় আজ অনুষ্ঠিত হয়েছে দোয়া মাহফিল এবং আলোচনা। বিকেলে তেজগাঁওয়ে ফ্যালকন হলে এতে অংশ নেন তার সাবেক সহকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ। শিল্পপতি রাশেদ মাকসুদ খান বেঙ্গল ফাইন সিরামিক্স লিমিটেডের প্রতিষ্ঠাতা, এভারেস্ট ফাইন পোর্সেলিন লিমিটেডের চেয়ারম্যান এবং বাংলাদেশ জার্মান ফাইন ফুটওয়্যার লিমিটেডের পরিচালক ছিলেন। গত 21শে এপ্রিল 84 বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি। রাতের সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বেশিরভাগ এলাকায় বইছে তাপপ্রবাহ, কাল থেকে ফের 3 দিনের হিট অ্যালার্ট। এরই মধ্যে খুলছে স্কুল, বন্ধ থাকবে প্রাক প্রাথমিক।
চলমান তাপদাহের প্রভাব সবজির বাজারে, ক্ষেত নষ্ট হচ্ছে সবজি, সরবরাহ কমে যাওয়ায় বাড়ছে দাম বলছেন ব্যবসায়ীরা। এবং দেশে একদলীয় শাসন চলছে অভিযোগ বিএনপি ও জাতীয় পার্টির। অসাম্প্রদায়িক রাজনীতি প্রতিষ্ঠায় কাজ করছে আওয়ামী লীগ, দাবি ওবায়দুল কাদেরের। এছাড়া এখনকার মতো ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, রাস্তায় ধুলো এবং ধোঁয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে, তাই জীবাণু ও ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।